এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। এখন প্রকাশে আমার সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ডক্টর মওদুদ আলমগীর পাভেল। পাভেল ভাই, আপনাকে স্বাগত এবং বসন্তের শুভেচ্ছা। হ্যাঁ, আপনাকে শুভেচ্ছা। হ্যাঁ, আজকে বসন্ত দিন। আপনাদের দলের জন্য তো এবারে বসন্ত কিভাবে এলো, কিভাবে উদযাপন করছেন আপনারা এবারে বসন্ত? হ্যাঁ, বসন্তের তো একটা মিক্সড একটা আবহাওয়া জনিত একটা ফিলিং থাকে, তাই না? বসন্ত হচ্ছে একটা ট্রানজিশনের দিন, তাই না? ট্রানজিশনের ঋতু, যে শীত চলে যাচ্ছে, ঠিক উষ্ণতা শুরু হচ্ছে। আমি গ্রীষ্ম বলবো না, উষ্ণতা নতুন করে আসছে। দক্ষিণে হাওয়া আছে, দক্ষিণে হাওয়া আছে, তার সাথে কোকিলের ডাক আছে, গাছে গাছে কিছু কিছু রক্তিম ফুলের সূচনা আছে। আবার এই বসন্ত কিন্তু বাংলাদেশের ইতিহাসের সাথে একটা খুবই অঙ্গাঙ্গি জড়িত থাকে একটা নাম, তাই না? এই বসন্ত 21শে ফেব্রুয়ারি এনেছে। তো সব মিলে বসন্ত, এবং এই বসন্তের শুভেচ্ছা দেশের মানুষ বিএনপিকে খুব চমৎকারভাবে দিয়েছে আজ থেকে দুদিন আগে। তো আমরা মনে করি যে প্রায় 17 বছর পরে বা দেড় যুগ পরে যে বসন্তীয় শুভেচ্ছা এই দলের জন্য এসছে, সেটা মূলত দেশের মানুষই সেই শুভেচ্ছার অংশীদারিত্ব অনুভব করছে। আজকে প্রত্যাশা অনেক বেশি। তারা এই বসন্তটাকে দেখতে চায় যে আগামী বসন্ত কতটা উজ্জ্বল বসন্ত হবে আর কি। আজকের বসন্ত অনেক প্রত্যাশার জন্ম দিয়েছে। প্রথম বসন্ত হয়তো সেই প্রত্যাশার পূরণের প্রথম হিসেবে, সোপান হিসেবে কাজ করবে আর কি। এবং সৌরভটা, যে বসন্ত ফুলের যে সৌরভ, সেই সৌরভের ছড়িয়ে পড়ার যে বিষয়টা, সেটা একই ঘ্রাণের যে টেকসই ব্যাপারটা, সেটা কতক্ষণ বিরাজমান থাকে। নিশ্চয়ই, কারণ এই আমি বলবো যে এটা পুষ্পটি শুধুমাত্র এখন তার পল্লব মেলার অপেক্ষায় আছে। ঠিক সুরভিত হওয়ার মুহূর্তটা হয়তো সামনে। প্রত্যেকে আশা করছে যে সৌরভটা অনেক ব্যাপক অর্থে আসবে, সৌরভের সুঘ্রাণ সবার কাছে পৌঁছবে। তো অনেক সময় হয় কি যে এটা যেমন থাকে, আবার দেখা যায় যে প্রাকৃতিক কারণে বা দুর্যোগ সেই পুষ্পকে পরিপূর্ণভাবে সুরভিত হওয়ার বা পল্লবিত হওয়ার সুযোগ করে দেয় না। সেই চ্যালেঞ্জগুলোও মাথায় রাখতে হবে। সেই চ্যালেঞ্জগুলো মূলত যারা জয়ী হয়েছেন তাদের জন্য সবচেয়ে বেশি। মানুষ বা জনগণ তো তার কাজটা করে দিয়েছেন, তারা তাদেরকে সমর্থন দিয়েছেন, ঠিক তাদের জায়গায় নিয়ে গেছেন। এখন তারা তো তাদের দিক থেকে, দূর থেকে দেখা যে সেই বসন্তটা প্রকৃতপক্ষে তাদের জন্য সত্যিকারে কতটা তাদের বসন্ত হচ্ছে। এবং একই সঙ্গে তো পাতা ঝরারও দিন শুরু হয়। সেই ক্ষেত্রে আপনারা যে আপনাদের 17 বছর বা তার আগের যে শাসনামলগুলো ছিল বিএনপির, সেখানে ভুল ত্রুটিগুলিকে যদি সেই ঝরা পাতার সঙ্গে তুলনা করেন, সেই পাতাগুলো নিশ্চয়ই আপনারা আর হ্যাঁ, কারণ এমনিতে আমি বলি যে নতুন যে পল্লব, নতুন মঞ্জুরি, সেটা কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের যে জায়গাতেই কিন্তু বেশি প্রযোজ্য। কারণ তিনি প্রথমবারের মতন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং প্রথমবারের মতো তিনিও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইনশাআল্লাহ। প্রথমবারেই। তো এটা ঠিক ওই নবজাগরণ বলতে যেটা আমরা বলি না আমরা, যেটা যে হে নবীন, যে নবীনের যে আহ্বান আমরা যদি বলি, এই শুভক্ষণে নবীনের আবাহনের জায়গাটা খুব বেশি করে দেখার প্রয়োজনটা তৈরি আছে। হে নবীন, দেখা হোক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণে। তো সেই জন্মের প্রথম শুভক্ষণে নবীনের কাছ থেকে নিশ্চয়ই অনেক কিছু দেখার আছে। তবে সব নবীনে তো অত বেশি, যেটাকে বলবো যে কোমল নবীন হন না। কিছু কিছু নবীন থাকেন যে যার ঋজুতা থাকে, দৃঢ়তা থাকে। সেই নবীন কিন্তু প্রথম দিন থেকে বুঝিয়ে দেন যে এই নবীন থাকবার জন্য এসেছে। এই নবীন ঝড় ঝঞ্ঝা বা বসন্তের যে মাতাল হাওয়া যেটা সামনে আসছে, সেই বিবর্ণতাকে অতিক্রম করে টিকে থাকার সক্ষমতা তার আছে। এবং তিনি যে চোখের সামনে পাতা ঝরতে দেখেছেন, পাতা যেমন ঝরে যায়, সেটা যেমন একটা সত্যি কথা, পুরনো পাতা ঝরবেই। সেই পুরনো পাতার আবর্জনার ভেতর থেকে কিন্তু নতুন করে পল্লবিত হওয়ার, মঞ্জরিত হওয়ার যে সম্ভাবনাটা থাকে, সেটা উনি দুটিই প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন। তো সেটাই বোধহয় তার দেখাবার সময় এসে গেছে আর কি। জি, আমি একটু মানচিত্রের দিকে ফিরি। আমরা বাংলাদেশের যে মানচিত্র, সেই জায়গাতে আপনি দেখেন যে আপনাদের বিএনপির জয় হওয়ার যেখান থেকে নির্বাচিত হয়ে আসলেন আপনাদের সংসদ সদস্যরা, সীমান্ত এলাকাগুলোতে আপনাদের কি
কাজ কম ছিল, আমরা যেটা ইংরেজিতে যদি বলি হোমওয়ার্ক? আমার মনে হয় সীমান্ত পুরোপুরি ঠিক না, পশ্চিম সীমান্ত বলতে বলা পশ্চিম ঠিক হবে সীমান্তের আর কি। যে জায়গাগুলো, হ্যাঁ, যে পশ্চিম সীমান্ত, পশ্চিম উত্তরের দিকেও কিন্তু। হ্যাঁ পশ্চিম উত্তর, ওইটাকে পুরাটাই যদি ওইভাবে ধরি আর কি, ওইভাবে যে মানে পশ্চিমবঙ্গীয় যে সীমান্ত আমাদের আছে আর কি, পুরোটা সেই যে সীমান্ততে হোমওয়ার্ক কম ছিল চাইতে আমার তো মনে হয় যে আমরা কিছু কিছু আসলে উপহার দিয়ে ফেলেছি। তাই মানে এটা উপহারের জায়গাতেই গেছে আর কি, যদি ক্রিটিক্যাল অ্যানালিসিস করা যায় আর কি, যে দেখা যাবে যে মানে তথাকথিত বিদ্রোহ, তো দল থেকে বহিষ্কৃত হলে তো তাকে বিদ্রোহ বলা যাবে না। এককালে যারা হয়তো বিএনপির সাথে ছিল তারা হয়তো মূল যারা মনোনীত তাদের সাথে নিজেরাই ঠিক নির্বাচন যুদ্ধে জড়িয়ে গিয়ে নিজেদের যুদ্ধের সুযোগে তৃতীয় পক্ষকে ছাড় দেয়া একটা অবারিত জায়গা করে দিয়েছেন, যার ফলে তার পক্ষে সেদিক দিয়ে সহজে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তো যাই হোক, এটাই বাস্তবতা, এটাকে মানতে হবে। কারণ আমরা প্রথাগতভাবে ওই জায়গাগুলোতে তো দেখেছি যে মানুষ কিন্তু বিএনপিকে সমর্থন করে, সমর্থন যে করে তার প্রমাণ কিন্তু আছে। সমর্থনটা আমাদের ঘরে ওঠেনি, এটা সত্যি। কারণ তারা তো বলতে গেলে যারা জয়ী হয়েছে তাদেরকে যতটা ভোট দিয়েছেন আমাদের দলের সাথে এবং আমাদের দলের আগে যারা আমার দলের সাথে ছিল তাদের দুজনের যোগফল যদি একখানে করি তা দেখা যাবে যে সেই সংখ্যাটা কিন্তু জয়ীর সংখ্যার চেয়ে অনেক বেশি। তো জনগণ এই জায়গাতে একটু দ্বিধান্বিত তো আমরা করে ফেলেছিলাম, একটু অস্বীকার করবার তো কোনো পথ নেই। কারণ তাদের কাছে চয়েসটাকে আমরা ওপেন করে দিয়েছি। আমার যেরকম তাদের সামনে আমার দলের চয়েস যেমন ছিল, একটা দলের মনোনীত একজন চয়েস, আবার তার সাথে তথাকথিত বিদ্রোহী যিনি, তিনি তো এককালে আমার দলের সাথে ছিলেন, তো সেই চয়েসটা তার কাছে উন্মুক্ত ছিল। সেখানে বন্টন হয়েছে। সেই চয়েসটা বন্টন হওয়ার জন্য, যেটা তার চয়েস না, যেটা সে চায়নি, তাকে মেনে নিতে হচ্ছে যে তিনি জয়ী। মানে দুটোই আপনি দিয়েছেন। আপনি তো উত্তরবঙ্গের মানুষ, উত্তরাঞ্চলের মানুষ। হ্যাঁ, ওই যে উত্তরাঞ্চলের মানুষ, সেই উত্তরাঞ্চলের তো সময় জাতীয় পার্টিই ছিল, হ্যাঁ, বিএনপি ওখানে খুব কখনো ওইভাবে যে পঞ্চগড় ছাড়া বা এরকম যে একটা দিনাজপুর ওই অঞ্চল ছাড়া যেই জায়গাগুলোতে ছিল, বিশেষ করে রংপুরের কথা যদি বলি, রংপুরের ফলাফল আপনি কীভাবে দেখছেন? বৃহত্তর রংপুরের ক্ষেত্রে এক লালমনিরহাট ছাড়া নীলফামারী অন্য কোনো জায়গাতে আমরা যে খুব ভালো করতে পেরেছি এটা বলা যাবে না। যদিও আপাতত সংখ্যা তো আমাদের অনেক বড়, তাই না, 212টা আমাদের সংখ্যা প্রায়, এবং ইনক্রিজিং। সেই বিবেচনাতে ওই অঞ্চলটা ঠিক আমরা আমাদের সমর্থনের যে প্রত্যাশা ছিল তার সাথে হয়তো আমরা যেতে পারিনি। এর কয়েকটা কারণ আছে অবশ্য। একটা হলো যে ওই জায়গাতে আমরা তো প্রথাগতভাবে জানতাম যে এটা জাতীয় পার্টি এখানে অনেক বড় একটা শক্তির ভরকেন্দ্র হয়েছিল দীর্ঘদিন। মানুষ এভাবে জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করবে সেটা আমরা জানতাম, প্রত্যাখ্যাত তারা হবেন, কিন্তু এরকম লজ্জাজনকভাবে প্রত্যাখ্যাত হবেন সেটা হয়তো তারা নিজেরাও চিন্তা করেননি আর কি। তাদের দলের যিনি সভাপতি, যিনি তাদের দলের সবচেয়ে নিরাপদ আসনেও তিনি জয়ী হতে পারেননি, সেটা একটা বিষয় আছে। আর আমাদের চেয়ারম্যান সাহেবের পক্ষেও ঠিক নির্বাচনী প্রচারণায় যে জায়গাগুলোতে উনি যাওয়ার দরকার ছিল, সময়ের অভাবে হয়তো সেই জায়গাগুলোতে উনি যেতে পারেননি। সেই কারণে ঠিক তার বার্তাটা হয়তো সেই জায়গায় প্রত্যক্ষ বার্তাটা পড়েনি, দেখার সুযোগটা পায়নি, সেটাও একটা কারণ ছিল আর কি। তবে এমনিতে মানে যেটা উন্নতির একটা জায়গা দেখবো কি, ওই জায়গাতে আপনি বলছেন যেরকম আমাদের তো ঠিক ওই রকম ফুটপ্রিন্ট অত শক্তিশালী কখনো ছিল না, তবে এবারে সেটা সংখ্যা অনেক বেড়েছে। এবং যে জায়গাতে আমরা মনে করতাম যে আমাদের খুব একটা বেশি এনগেজমেন্ট নেই, এটা হয় কি যে রাজনৈতিক ঐতিহ্যের ক্ষেত্রে যেটা হয়তো সাংগঠনিক শক্তি, এটা বিরাট বড় জিনিস হিসেবে কাজ করে। তো ওখানে তো ওই রকম করে সংগঠন কখনো, আমাকে বিরতিতে যেতে হবে, ফিরে এসে এখন তো সরকার গঠন প্রক্রিয়ার দিকে যাচ্ছে বিএনপি। সেই সরকার আমরা 91, 2001-এর যে সরকার, 96 সরকার, সেগুলোর নিয়ে একটু আলোচনা করি, তাই না? আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করবো। দর্শক, এখন প্রকাশে আমরা যাচ্ছি বিরতিতে। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশে বলছিলাম যে সরকার গঠন প্রক্রিয়া, তা বিএনপি তো 91 সালে সরকার গঠন করেছিল, সেখানে তারপর 2001-এ 96 তো করেছিল, 2001-এ এসে এই যে যারা নির্বাচনে যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হলো তারা আবার শরিকও ছিলেন, তাই না, 2001-এ। সব মিলে এইবারের সরকার গঠন প্রক্রিয়াটা আপাতত আমি যদি খুব বলি যে
চূড়ান্ত হয়নি হয়তো বা প্রক্রিয়াতে আছে, সেই জায়গা থেকে খসড়া আপনারা কি ভাবছেন বা ভেবেছেন? ঠিক খসড়ার বিষয় না, একবারে তো চূড়ান্তই করতে হবে, কারণ হ্যাঁ, হাতে তো খুব যেহেতু এখনো হাতে সময় কম। হ্যাঁ এমনিতে বলতে পারেন যে যখন একটা দলে খুব বাঘা বাঘা বাংলা ভাষায় সোজা ভাষায় বলি বা খুবই জাদ্রেল উঁচু মানের নেতা বা জাদরেল নেতা যাদেরকে বলি, এই সংখ্যাটা বিএনপিতে অনেক বেশি। এবং জয়ী সংসদ সদস্য তারা যেমন একটা বড় একটা সংখ্যায় আছেন, আবার যারা জয়লাভ প্রক্রিয়াকে সহায়তা করবার জন্য যারা ছিলেন তারাও একটা বলতে গেলে খুব উল্লেখযোগ্য একটা অংশ। সরকার পরিচালনায় তো সবচেয়ে বেশি দরকার হয় যোগ্যতর লোক, সেটা হলো সবচেয়ে বড় বিবেচনা, কারণ এটি একটি পরিপূর্ণ একটা পেশাদার কাজ। আর জনাব তারেক রহমান তার যে চ্যালেঞ্জগুলো, যে কর্মপরিকল্পনাগুলো যেটা বলেছেন, দেশ গড়ার পরিকল্পনার মধ্যে দিয়ে যে কাজগুলো বলেছেন, যেগুলো নিয়ে তিনি বলতে গেলে প্রথম দিন থেকে সে কাজগুলোকে উনি সামনে নিয়ে কাজটা শুরু করতে চান, সেখানে তার সে টিমে তিনি ওই রকম মানুষজনকেই নেবেন যারা তাই পরিকল্পনাটাকে বাস্তবায়নের ক্ষেত্রে তাকে সহায়তা করবে। কারণ তাকে তো দিন শেষে জবাবদিহিতার মুখে পড়তে হবে, যে আপনি বলেছেন যে আপনি ফ্যামিলি কার্ড দেবেন, আপনি কৃষক কার্ড দেবেন, স্বাস্থ্য ব্যবস্থা এই পরিবর্তনটা আপনি আনতে চান, আমাদের জন্য কর্মসংস্থান করতে চেয়েছেন, আমাদের জন্য সুশাসন দিতে মানে চেয়েছেন। ইশতেহারকে মিলিয়ে ওইটা ভাবতে হবে। সুতরাং তাকে এই জায়গাগুলোকে উনি এইরকম নয় যে উনি বড় মাপ বা উনি ছোট মাপ বা উনি খুব বেশি পরিচিত, এই জায়গার চাইতে ওনার ঠিক এই কর্মসূচি বেশ সিদ্ধান্তগুলো নেওয়ার প্রয়োজনীয়তা বেশি, যে তার এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে কোন মানুষটি যোগ্য সেটি তাকে সেই জায়গাতে বেছে নিতে হবে। সেটি সে নিয়ে কাজ করছেন উনি। এবং এখানে তো ওই যে নতুন মুখ আছে, উত্তরসূরি আছে, নবীন আছে, প্রবীণ আছে, সেটাও তো একটা। হ্যাঁ, এটা তো বিএনপি বরাবর কিন্তু তার মন্ত্রিসভা করবার সময় এই দুটো জিনিসকে বিবেচনা রেখেই কিন্তু করে, যে প্রবীণদের অভিজ্ঞতাকে অস্বীকার করা যাবে না। তারা তো মন্ত্রিসভাতে আগে তারা ছিলেন, মন্ত্রিসভার জটিলতা তারা জানেন। আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করবার যে একটা ব্যাপার আছে, যে আমলাতন্ত্র যেন কখনোই ঠিক রাজনৈতিক নেতৃত্বের ঘাড়ে চেপে তাদেরকে যেন হুকুমদারিত্বের জায়গা না নিতে পারে, তারা যেন ঠিক আমলাতন্ত্র হিসেবে তারা ওই কাজটাই প্রশাসনিকভাবে করে, যেটা রাজনৈতিক সিদ্ধান্ত সেটাকে বাস্তবায়নের জায়গাতে তারা থাকেন। তারা যেন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে যেন মুখ্য হয়ে না ওঠেন, সেটিকে বিবেচনাতে রাখতে হবে। কারণ আমলাতন্ত্র নিয়ে তো আমাদের খুব বেশি নিজেদের উপলব্ধিটা তো খুব বেশি আনন্দদায়ক বা স্বস্তিদায়ক নয়, সুখকর না। সুতরাং সেই জায়গাতে যেমন প্রবীণদের সেই খবরদারি নজরদারি অভিজ্ঞতাকে যারা সেটাকে কাজে লাগাবেন, আবার তারুণ্যকেও কাছে এনে তাদেরকেও তো আগামী দিনের জন্য প্রস্তুত করতে হবে। কারণ বিএনপি তো ঠিক একদিন দেশ পরিচালনার দায়িত্ব নেবে এরকমভাবে প্রস্তুতি তারা নিতে পারে না। তাদের কাছে যে জন আকাঙ্ক্ষা রয়েছে, তারা তো মনে করে যে এই দলের এই দেশের জন্য আরও অনেক দিন পর্যন্ত করবার প্রয়োজনীয়তা আছে। এবং সেই জায়গা থেকে একটা সরকার যখন গঠন আমরা দেখেছি যে সরকারের খুব মনোযোগের জায়গাগুলো থাকে, জনগণের যে আইন শৃঙ্খলা বা নিরাপত্তার ব্যাপারটা থাকে, বাজার নিয়ন্ত্রণের দিকটা থাকে, পররাষ্ট্রনীতি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হয়তো ভাবি যে এটা একটা উচ্চতলার ভাবনা, না, এটা মানে প্রান্তিক পর্যায়ের মানুষও কিন্তু এখন অন্তত আঞ্চলিক পররাষ্ট্র বিষয়গুলো নিয়ে চিন্তিত থাকেন। সেই জায়গাগুলো নিশ্চয়ই আপনারা। হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর কি। যেমন গত 17 বছর কিন্তু আমাদের প্রকৃতপক্ষে কোনো পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল, এটা কিন্তু দেশের মানুষ কোনো উপলব্ধি করতে পারে নাই। আমরা পরিপূর্ণভাবে বলতে পারি যে অন্য একটা দেশের প্রতি এত বেশি আনুগত্য প্রকাশ করে ফেলেছি যে তাতে মানুষ কিন্তু ঠিক আলাদা করতে পারেনি যে আমরা একটা স্বকীয় পররাষ্ট্র নীতিতে পরিচালিত হই, নাকি অন্যের নির্দেশনা বা অন্যের পছন্দ চাওয়া পাওয়াকে আমাদের পররাষ্ট্র নীতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করি। এমনকি গত 1.5 বছরেও যে পররাষ্ট্র নীতিটা একটা জায়গায় সে এমন জায়গাতে দাঁড়ায়নি যেটাতে বাংলাদেশের একটা স্বকীয় পররাষ্ট্র নীতি বা বাংলাদেশের একটা স্বকীয় মানে বলতে পারি আন্তর্জাতিক অবস্থান তৈরি হয়েছে, এটা যে খুব বেশি জোর গলায় বলা যাবে তা না। ফলে এই জায়গাতে কিন্তু আমাদের ঠিক শূন্য থেকে না, মাইনাস থেকে শুরু করতে হবে। আপনার আগের যে ক্ষতিটা আছে সেটা পারসেপশন ওয়াইজ যেটা আছে, এটাকে প্রথম মেরামত করতে হবে। যে বিশ্ব তো আমরা যদিও বলি গ্লোবাল ভিলেজ, কিন্তু এই ভিলেজের মধ্যে তো ছোটো ছোটো পাড়া আছে। হ্যাঁ, এই বড় ভিলেজের পাড়াগুলোর মধ্যে যেরকম পূর্বাঞ্চলের চীনা পল্লী আছে, তেমনি মধ্যাঞ্চলের যে আমরা বলি আরব পল্লী আছে, আবার পশ্চিমের ইউরোপ পল্লী আছে এবং দূরে আমেরিকান পল্লী আছে। তো প্রত্যেকটা পল্লীর সাথে একটা সমতার জায়গা থেকে আমাদের জন্য একটা উইন উইন পজিশনে রেখে পরিপূর্ণভাবে গ্লোবাল ভিলেজের বাসিন্দা হওয়ার চ্যালেঞ্জটা কিন্তু এখানে কিন্তু যতদূর আমার মনে পড়ে 2001-এর সময়গুলোতে যখন
বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, একটা পর্যায়ে এসে কিন্তু পূর্বমুখী হয়েছিলেন, এটা আপনারও স্মরণ থাকার কথা। সেই জায়গা থেকে এখন তো কোনো একটা মুখী হওয়ার সুযোগ নাই নিশ্চয়ই। নিশ্চয়ই না, এখন এই যে মুখটা যেটা রাখবে আর কি, যে এটা বলতে গেলে যে আমরা এই মুখটাকে এমন রাখতে হবে যেটা 360 ডিগ্রিতে এই মুখটা প্রদক্ষিণ করতে পারে, এমন একটা মুখ রাখতে হবে যে মুখে চোখ দুটো পুরো পৃথিবীকে দেখতে পারে, সমান দৃষ্টিতে দেখতে পারে, এবং সে দৃষ্টিটা কোনো কোনো জায়গায় আটকে যেতে হবে, মানে একমুখী পররাষ্ট্র নীতি হবে, হওয়ার সুযোগ নেই। মানে দৃষ্টিটাকে দেখা যাবে যে না এই জায়গায় আমার উজ্জ্বলতা আছে, দৃষ্টিটা ওই জায়গায় কিছুক্ষণের জন্য থামবে, আবার দৃষ্টিটা যখন আরেক দিকে ঘুরতে গিয়ে দেখো যে এই জায়গায় অন্ধকার, সেই জায়গায় শুধু শুধু সময় নষ্ট আমরা করবে। বিরতিতে যাব, বিরতি ফিরে এসে পাগল ভাই আলোচনা করতে চাই, এটা প্রাসঙ্গিক হবে কিনা জানি, খুবই প্রাসঙ্গিক এই জায়গাতে, যে আপনাদের সরকার যদি যেই এই বসন্ত উপভোগ করতে চায়, সেইখানে কিন্তু আপনাদের যে ছাত্র বা যুব সংগঠন, তাদের একটা শক্তির দরকার হয়, এটা নিশ্চয়ই। সেই জায়গা থেকে ফেলে আসা দিনগুলোতে কিন্তু যদি আপনি একটু মূল্যায়ন করেন, আমরা তো মূল্যায়ন করবো, আপনি মূল্যায়ন করবেন, এবং আগামীতে এই নিয়ে ভাবনা আপনাদের দলীয় নেতা কতটুকু আছে, আপনি কতটুকু জানেন, সেটা আলোচনা করব। দর্শক, আমরা যাচ্ছি আবার এখন প্রকাশের বিরতিতে। ফিরে এলাম এখন প্রকাশে। পাউল ভাই, আমার যতটুকু স্মৃতির সড়ককে যেটা আমরা দেখতে পাই, যে 91-এর বিএনপি বা পরবর্তীতে অন্য যে আওয়ামী লীগ ছিল, তারাও কিন্তু সরকারে গেলেও তাদের শক্তিমত্তার পরিচয় কিন্তু দিয়েছে তাদের ছাত্র যুব সংগঠন দিয়ে রাজপথে তাদের বিরোধী দলগুলোকে মোকাবেলা করার ক্ষেত্রে। তা সেক্ষেত্রে আমরা সাম্প্রতিক সময়ে ভোটের আগে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখেছি, আপনাদের দলেরও ছাত্র সংগঠন আছে, এই জায়গা নিয়ে আপনারা কি ভাবছেন? এটার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয়তো একটা জায়গা ছিল, মানে গত বছর বা এই বছরের শুরুতেও যেটা বলতে গেলে যেটা হয়েছে, যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংগঠনের নির্বাচনের ফলাফলকে অনেকে জাতীয় নির্বাচনের ফলাফলের উপর বিরাট বড় প্রভাব বিস্তার করবে বলে সেটা তো নিতেই চাচ্ছিল তখন। তো সেটা তারা নিজেরা একটা গ্রুপ তাকে খুব বেশি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, কিন্তু সে জায়গায় কিন্তু ঠিক আমি বলবো যে ভেতরের কথাগুলো কিন্তু মানুষের কাছে ঠিক সেরকম করে পৌঁছেনি। কারণ যে কথাগুলো হয়তো আপাত দৃষ্টিতে শুনতে খুবই সহজ বা সাদামাটা মনে হতে পারে এটা একটা যুক্তি, আত্মপক্ষ সমর্থনের একটা চেষ্টা। আসলে হয়েছে কি, যে ছাত্র সংগঠনের ক্ষেত্রে ছাত্রদল গত 17 বছর কিন্তু ঠিক ছাত্র রাজনীতির যে জায়গাটা আছে, যে রাজনীতিটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছিলেন, সেই রাজনীতি করার স্পেস তারা কিন্তু পায়নি। তাদেরকে যেটা হয়েছে যে এই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে মূল দলের একটা সহযোগী শক্তি হিসেবে মাঠে যুদ্ধ করতে হয়েছে, যেটা তাদের হওয়ার কথা ছিল না। যেমন মূল রাজনীতি দলের নেতারা যেরকম জেলে গেছেন, রিমান্ডে গেছেন, মামলায় মুখে পড়েছেন, ছাত্রদের কিন্তু একই ঘটনার মুখোমুখি হতে হয়েছে। তারাও কিন্তু নির্যাতিত হয়েছে, তাদের আঙ্গুল থেকে নখ উঠিয়ে ফেলেছে, তাদেরকে রিমান্ডে যেতে হয়েছে, তাদের ছাত্রত্ব নষ্ট হয়েছে। তো এটাকে এই ক্ষতির জায়গা থেকে আপনি যদি অন্যদের যারা ওই জায়গায় সুপ্তগুপ্ত, এই শব্দটি হয়তো খুব বেশি জোলো হবে, আমি হয়তো বলতে চাইবো না, তারা সেই আরামদায়ক জায়গায় থেকে অন্যের পক্ষের স্লোগান উচ্চারণ করে যখন ক্যাম্পাসে ছিল, তাদের তো সেই সংঘাতটাকে অনুভব করতে হয়নি। তো সেই জায়গায় মূল্যায়নের ক্ষেত্রে সেই সমস্যাটা তৈরি হয়েছে। আর ছাত্র রাজনীতির ক্ষেত্রে যেটা হয়েছে কি, যে ক্যাম্পাসে বেশ কিছু এমন আদর্শকে আমরা প্রতিষ্ঠিত হতে দেখেছি, যেটা কিন্তু বাংলাদেশের যে আবহমান আদর্শের সাথে যায় না। খুব কট্টরভাবে যেখানে বলার চেষ্টা করা হয়েছে যে স্বাধীনতার যুদ্ধ নিয়ে কোনো কথা বলা যাবে না, স্বাধীনতার যুদ্ধকে একটা অস্বস্তিকর উচ্চারণের জায়গায় নেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং ঠিক শালীনতার নামে অতি বেশি অবগুণ্ঠনবতী হয়ে যাওয়ার একটা প্রবণতা যেটা ছিল, আবার একেবারে সেটাকে আবার অন্য একটা বিশেষ রাজনৈতিক দল বলেই দিচ্ছে যে তারা তাদের নেতৃত্বে কখনোই নারীর নেতৃত্বকে জায়গা করে দেবেন না, দেওয়ার কোনো সুযোগ তাদের দলে নেই। সেই বিষয়টিকে যারা আত্মস্থ করে ফেলে, তখন মনে হয় যে আমাদের সেই ছাত্রত্বের যে বিকাশমানতা, যেটা বাংলাদেশের আবহমানে যেটা দেখেছি আমরা, যে প্রতিবাদী হওয়ার ক্ষেত্রে ছাত্র বা ছাত্রীর মধ্যে কোনো বিভাজন ছিল না, সেই জায়গায় ছাত্রীরা যেন নিজেরাই নিজেদের মধ্যে একটা অবগুণ্ঠন বাসী হয়ে যাওয়ার একটা প্রবণতার মধ্যে গিয়ে তারা ঠিক সেই এমন একটা মতাদর্শকে সমর্থন করছেন যারা স্বাধীনতা যুদ্ধকে নিয়ে কটাক্ষ করতে পারেন, অশ্লীলতাকে যারা প্রমোট করতে পারেন, যারা নারীরা যারা প্রগতির কথা বলবে তাদের বিরুদ্ধে যারা আক্রমণ করবেন অশ্লীলভাবে, তাদেরকে সমর্থন করতে পারে, এমনকি
মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে শব্দটি একটা শালীনতার পর্যায়ে উচ্চারিত হতে পারে না, একজন নারীকে নিয়ে যে কটূক্তি বা অশ্রবণ উচ্চারণ, সেটা যখন একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত একটা ছাত্রী নিজের কণ্ঠে উচ্চারণ করে এটা ওটা ছিঁড়ে ফেলে দেওয়ার কথা যখন বলে, তখন নিজের চোখ এবং কানকে বিশ্বাস করতে আপনার কষ্ট হয় না যে সত্যি সত্যি এটা হচ্ছে? এবং এই জায়গা থেকে বলবে যে আপনি নিশ্চয়ই জানেন যে ছাত্র সংগঠন এবং যুব সংগঠন তাদের আচরণগুলো কিন্তু রাজনৈতিক সরকারকে কিন্তু বিব্রত করেছে, বিতর্কিত করেছে। সেই জায়গা থেকে আপনারা কতটুকু আমরা এই জায়গায় মনে করি কি যে তারুণ্যকে যে জায়গাতে যাওয়া দরকার সেটা হচ্ছে যে তাদের সোশ্যাল মোটিভেশনের দিকে বেশি মনোযোগী হওয়া দরকার। রাজনীতিতে তারা আসবেন একেবারে অটোমেটিক প্রক্রিয়া হিসাবে। তারা যদি ওইখান থেকে মনে করেন যে আমরা রাজনীতির বি টিম, এখান থেকে সেই রাজনীতির চর্চা করে পরে এই টিমে জয়েন করব, আমার মনে হয় যে ব্যক্তি নির্ভর সেটা থাকবে না। তাদের কিন্তু বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক চর্চা ওখানে করতে হবে। তারা ওখানে প্রমাণ করবেন যে পুরো দেশকে নিয়ে তারা ভাবেন, দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যকে তারা চিন্তা করেন, সমালোচনা মুখর হতে পারেন, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে পারেন এবং তারুণ্যকে প্রতিনিধিত্ব করেন। দেশকে নিয়ে দেশের আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে যাওয়া দরকার, তারুণ্য নির্ভর আগামী দিনের বাংলাদেশ কেমন করে হতে পারে, এবং সবচেয়ে বড় কথা তারা যেন নিজেরা সততা, জবাবদিহিতা এবং দেশপ্রেমকে নিজেদের মধ্যে যেন প্রকাশ করতে পারেন। এই তিনটা এলিমেন্ট যদি ছাত্রদের মধ্যে যদি খুব পরিষ্কারভাবে থাকে, তাহলে রাজনীতিবিদরা কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকবে। এবং সেটা কিন্তু ক্ষমতার যে একটা ওম বা উষ্ণতা, সেইটা থেকে কি দূরে রাখতে পারবে? আমি সে কথা বলছি যে ছাত্ররা যদি মনে করেন যে তারা মূল ক্ষমতার বি টিম, অচিরে তারা এ টিম হতে যাচ্ছেন, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে। আমি যেটা জানি যে জনাব তারেক রহমান এই ব্যাপারটিকে নিশ্চয়ই এখানে এন্টারটেন করবেন না। তাদেরকে উনি জ্ঞানমুখী এবং শিক্ষামুখী এবং বাংলাদেশকে আগামী দিনে কিভাবে গড়ে তোলা দরকার সেইভাবে সেই প্রস্তুতির জায়গাতে তাদেরকে থাকতে হবে। এবং এই যে নির্বাচনী প্রচারণায় আপনাদের বিপক্ষে যেই প্রচারণাগুলো ছিল, যে দখল, চাঁদাবাজি, এই ব্যাপারগুলি তো এসছে, আপনারা কীভাবে মোকাবেলা হয়তো করেছেন বা আপনাদের পক্ষ থেকে বক্তব্য ছিল, তো সেইটা এখন ক্ষমতায় চলে গেছে, সেইটা তৃণমূল মাঠ পর্যায়ে সেটাকে কীভাবে আপনারা এটা একটা বিরাট বড় একটা প্রশ্ন। আসলে যেটা হয়েছে কি যে এই ঘটনাটা যত ছিল তার চাইতে বড় বেশি প্রচারটা অনেক বেশি ছিল আর কি। কারণ একটা দেখেছি আমরা যে একটা রাজনৈতিক দল বোধহয় এটাকে পরিপূর্ণভাবে ক্যাশ করতে চেয়েছে, কিন্তু এটা বোধহয় ঠিক ওই রকমভাবে মানুষের কাছে গৃহীত হলে তো নির্বাচনের ফলে তো সেটার প্রতিফলন অন্যরকমভাবে হতো। কারণ হচ্ছে যে তারা কিন্তু তার বিপরীতে অন্যটা দেখেছে। তারা যেমন ধরেন যে আরবি চাঁদাবাজিও তো ওখানে আছে, বাংলা চাঁদাবাজি শব্দটা তারা উচ্চারণ করে সেটাকে অন্যকে প্রতিপক্ষকে ঘায়াল করে কিন্তু নিজেরা কিন্তু আরবি চাঁদাবাজিতে ঢুকেছেন। এখন ইয়ানত মানে কি সেটা আমি জানি না, আপনি ওটা ভালো বলতে পারবেন। তো আমার মনে হয় যে এটা যেরকম একটা, আমি হয়তো রাজনৈতিক বক্তব্য হিসেবে তাদের প্রতিপক্ষের বক্তব্যকে খণ্ডন করার জন্য এটা বলছি, কিন্তু আমার নৈতিক দায়িত্ব একটা আছে, তাই না? সেই নৈতিক দায়ের জায়গা হলো এটা যে যদি সত্যি সত্যি এরকম জিনিসই প্রতিষ্ঠিত হয়, তাহলে এটা আমাদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতাকে প্রথম দিন থেকে প্রশ্নবিদ্ধ করবে। এটা আমার রাজনৈতিক নেতৃত্ব এই ব্যাপারে সচেতন থাকবেন, এটাই প্রত্যাশা। মানুষ তো এটাই চায় যে আপনারা কথা দিয়েছেন যে আপনারা ঠিক সেই দুর্নীতির টুটি চেপে ধরবেন, সুশাসনকে প্রতিষ্ঠিত করবেন, জবাবদিহিতায় থাকবেন। তাহলে আমি যদি এই প্রশ্নটা করি যে ওই জায়গায় অমুক লোক চাঁদাবাজি করেছে, তার উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। আমি বিরতিতে যাব, ফিরে এসে আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি তো মিডিয়া সেলের প্রধান, সুতরাং গণমাধ্যম সেটা যে কোনো আমাদের গণমাধ্যমের তো বিস্তার ঘটেছে এক ধরনের, সেই জায়গা থেকে আপনাকে তো গণমাধ্যমকে মোকাবেলা করতে হবে আপনাদেরকে এখন। হ্যাঁ, নিশ্চয়ই। সেই গণমাধ্যম যে শুধুমাত্র আমরা টেলিভিশন, বেতার বা পত্রিকা, তা না, এখন সামাজিক যোগাযোগ মাধ্যম আছে না বিশেষে, সেই জায়গায় তো সরকারকে নিয়ে অনেক রকম সমালোচনা হবে, নানা কিছু হবে। সেটা কতটা সইতে পারবেন বা সেগুলো কিভাবে সত্য মিথ্যা যাচাইও করবেন, সেই কৌশলটা নিয়েছেন কিনা একটু জানবো বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আমরা যাচ্ছি এখন প্রকাশে, বিরতিতে। ফিরে এলাম এখন প্রকাশ্যে। আমরা বল ভাই, গণমাধ্যম আমরা দেখলাম যে জুলাইয়ের পরে 5 আগস্ট থেকে এই সময় পর্যন্ত কিন্তু আমরা যতই রাজপথের আন্দোলনের কথা বলি, প্রচার প্রচারণার কথা বলি, যাই বলি না কেন, ভোটও হলো, গণমাধ্যম একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। গণমাধ্যমকে নানাভাবে বিব্রত হতে হয়েছে। আগের সরকারের সময়কার যে গণমাধ্যম, অন্তর্বর্তী সরকার বলছি তো এখনও আছে, কিন্তু আগের যে পতিত সরকার বলা হয় বা আওয়ামী লীগ সরকার যেভাবে বলা হোক না কেন, তাদের সময়কার গণমাধ্যম আবার ফিরে আসবে কিনা, সেই প্রক্রিয়াটাও আপনারা চান কিনা, সব কিছু মিলে এই প্রশ্নগুলো কিন্তু ছিল। এবং তারেক রহমান সাহেব আসার পরেও আপনি কি দেখছেন? আমার মনে হয় যে এটা তো অভিজ্ঞতা,
আমরা দেখেছি যে বিগত 17 বছরে গণমাধ্যমে যে স্তুতি স্থাবকতা যেটা গণমাধ্যমকে ছেয়ে ফেলেছিল, যে তাতে কোনো মাধ্যমই কিন্তু গণমাধ্যম না হয়ে প্রচার মাধ্যমে পরিণত হয়ে গেছে। তারা বরং নিজেদের মধ্যে প্রতিযোগিতা করেছে যে কে কত বড় প্রচার যন্ত্র হতে পারে। তো সেটার অভিজ্ঞতা তো আমরা জানি, তার ফলাফল তো ভালো হয়নি। তার ফলাফলে ওই প্রচার যন্ত্রকে যারা নিয়ন্ত্রণ করেছেন তাদেরকে তো আমরা বাংলাদেশে দেখি না, তারা ভিন দেশে ভিন পরিচয়ে আত্মগোপন করে তাদেরকে জীবনযাপন করতে হচ্ছে। আমরা তো ভাই এই জিনিসের এই অভিজ্ঞতা তো আমাদের জন্য আমরা চাই না যে আমাদের ভবিষ্যৎটা এরকমভাবে রচিত হবে, সেটা কারোর কাঙ্ক্ষিত হতে পারে না। সেই সতর্কতা আমাদের আছে। এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে বিগত নির্বাচন পূর্ববর্তী সময় গণমাধ্যম কিন্তু সত্যিকার অর্থে নিরপেক্ষতার জায়গাতে ছিল। তারা কিন্তু কোনো একটা দলের পক্ষে অবলম্বন করে যে অমুক দলকে জয়ী হয়ে যাচ্ছেন, ল্যান্ডস্লাইড ভিক্টরি, এটা না, বরং সোশ্যাল মিডিয়াতে উল্টোটা দেখেছি। যে ওটাতে এমন এমন খবর এসেছে যে অমুক একটা যারা নির্বাচনে 3 সংখ্যাতে পৌঁছতে পারেনি তাদেরকে অনেকে সরকারে পাঠিয়েও দিয়েছেন যে অমুক প্রধানমন্ত্রী হচ্ছেন, অমুক এটা হচ্ছেন, সেটা অমুক সেটা হচ্ছেন। তো আমাদের কাছে সেই সতর্কতা আছে আর কি। বরং আমি চাইবো যে গণমাধ্যমের পক্ষ থেকে আপনারাও নিজেরা প্রশ্ন তুলুন, যে জায়গাতে অসঙ্গতি আছে সেটা বলুন। কারণ এখন কিন্তু শুধু মানে মেইন স্ট্রিম মিডিয়া বলতে আমরা যারা বুঝি তারা কিন্তু এখন সংবাদ জগৎ বা প্রচার জগৎ বা মিডিয়া জগৎকে পুরোপুরি নিয়ন্ত্রণ করেন এই দাবি করা যাবে না। এবং নির্বাচনের আগের রাতেও আমরা যেটা দেখেছি ওটা কিন্তু সোশ্যাল মিডিয়া নিউজ। তারা কিন্তু ছোট্ট একটা মোবাইল ফোনের যে মানে এভিডেন্সগুলো নিয়ে এসেছেন, যে দেখা যাচ্ছে যে কোথাও ঘর তালা ভেঙে নির্বাচনী কেন্দ্রের মধ্যে কেউ ঢুকে পড়ছে, তাদেরকে ধরছেন হাতে নাতে, সিলমার অবস্থায় তাদেরকে দেখছেন, টাকা বিতরণের ক্ষেত্রে দেখছেন। এগুলো কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া যতটা এনেছে তার চেয়ে বেশি সোশ্যাল মিডিয়ার যারা ওই ওয়ান স্টিক জার্নালিজম করে যারা, তারাই কিন্তু এটা এনে দিয়েছে। সুতরাং আমরা এটা জানি। তো আমাদের নেতা নেত্রী যারা যেখানে যা আছেন না কেন, তারা যদি রাষ্ট্রীয় বা সরকারের কোনো একটা অবস্থান থেকে যদি কোনো একটা অপকর্ম করেন, তাহলে যতই চেষ্টা তারা করুক এটাকে ধামাচাপা তারা দিতে পারবেন না। আর সেটা যদি সত্যি সত্যি সামনে আসে, আমরা মিডিয়া থেকে সেটাকে এটা অপপ্রচার, বিচ্ছিন্ন ঘটনা এই ধরনের শব্দে যদি যাই, তাহলে আমরা যত বেশি অপপ্রচার আর বিচ্ছিন্ন ঘটনা বলতে থাকবো, আমরা ততটাই কিন্তু জনবিচ্ছিন্ন হতে থাকবো। সেটা আমরা জানি। এটা জনাব তারেক রহমানও জানেন যে তিনি নিজে যখন জবাবদিহিতাকে যখন এনকারেজ করেছেন, তিনিও চাইবেন যে তাকে নিয়ে কার্টুন আঁকা হোক। সে কার্টুন আঁকার ব্যাপারটাকে উনি কতটা সহজে মেনে নিতে পারেন, অন্যের দেওয়া প্রভোকেশনটাকে উনি কতটা সহজে নিতে পারেন, বা কেউ কেউ মিডিয়ার প্রতি খড়গহস্ত হতে বলার পরামর্শ দেওয়ার ক্ষেত্রে উনি নিজেকে কতটা বেশি সংযত রেখে এই নির্দেশনা দিতে পারেন যে না, তাকে তার স্বাধীন জায়গায় থাকতে দিই। কারণ একটা দেশে যদি এই মিডিয়া যদি তার স্বাধীনতায় যদি বিকশিত না হয়, তাহলে সেটা দেশের জন্য কারোর জন্য মঙ্গল বয়ে আনে না। মানে বন্দনা সঙ্গীত তো আসলে মূল বার্তা দেয়, বলতে পারেন যে বন্দনা সঙ্গীতের আগে কানাতুলো দিয়ে রাখতে হবে, যে এই বন্দনা সঙ্গীত যেন কর্ণকুহর কেন মস্তিষ্কের কাছেও পৌঁছতে যেন না পারে, চোখেও যেন দেখতে না হয়। হ্যাঁ, এবং এই যে ওই সঙ্গীতটাই তো আসলে বসন্তকে টিকতে দেয় না। না, ওই সঙ্গীতের ভিতরে যত বেশি মাধুর্য আছে তার চাইতে বেশি কদর্যতা আছে। কদর্যতা আছে। সেই মাধুর্যকে আপাত দৃষ্টিতে মাধুর্যময় মনে হলেও ওই শব্দগুলো এত বেশি তৈল চর্চিত যে এগুলো অতিরিক্ত তৈল সেবনে যেরকম মানুষের হৃদরোগ হয়, তো এই অতিরিক্ত তৈল মর্দন করা কথাবার্তা শুনলে মানুষের হৃদয় বৃত্তি কিন্তু নষ্ট হয়। এবং ওই যে রাজনৈতিক দল বা সরকারও স্বাস্থ্যহানি ঘটে, তাদের স্বাস্থ্যহানি হবে এটাতে। যেরকম অতিরিক্ত তৈলতে যে কোলেস্ট্রল বৃদ্ধি হয়ে যেন রক্তনালী বন্ধ হয়ে যায়, তখন এই তৈল মর্দনকে যত বেশি শুনবেন তখন দেখবেন যে আপনার রক্ত প্রবাহ জনগণের কাছে থেকে নিজেদের অবস্থান কেন্দ্রিক হয়ে যাচ্ছে, বিচ্ছিন্নতা পারবে না। এই বিচ্ছিন্নতা যত বেশি তৈরি হবে তখন দেখবেন একদিন হার্ট অ্যাটাক হয়ে মরে গেছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ধরেন শীর্ষ নেতৃত্ব একটা বিষয়, মানে আমরা মাঠের সাংবাদিকতা করতে যেটা দেখেছি, শীর্ষ নেতৃত্ব একরকমভাবে আচরণ করেন, গণমাধ্যমের প্রতিও তাদের একরকম, কিন্তু যে মাঠ পর্যায়ে যে ধরেন যারা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য বা যারা মন্ত্রী পরিষদে যাবেন, তাদের সহিষ্ণুতাও কিন্তু একটা প্রভাব পড়ে। নিশ্চয়ই। তো এমনিতে আমরা কিন্তু এটা অনেক সময় যে কথাটা বলি আর কি, যে আমি আমার এই জায়গাতে আমার একটা অবস্থাটা একটু ডিফারেন্ট। আমি মনে করি কি অনেকে বলি না যে ওনাকে জানতে দেওয়া হয় না, শীর্ষ নেতৃত্ব অনেক সময় জানতে পারে না, তাকে জানার সুযোগ হয় না, উনি ভালো ওনার চারপাশের। এখন হয় কি যেন এই কালেকটিভ ডিসিশন মেকিং প্রক্রিয়াতে কাউকে কিন্তু আলাদা করা যাবে না, দায় নিতে হবে। মাঠ পর্যায়ের যদি কোনো একটা মানুষ যদি সে দলের হয়, তাহলে সেক্ষেত্রে যদি সে জায়গায় তড়িৎ ব্যবস্থা না নেওয়া যায়, তো আমরা তো জানি যে অসুস্থতাই সংক্রামক, স্বাস্থ্য তো নয়। একজন যদি সেরকম পার পেয়ে যায়, সেটা যদি পাশের জনকে যদি বলে যে না, ও অপকর্ম করলে যখন কেউ কিছু বলে না, তো আমি তো তখন এসে অপকর্মটা করতে পারি। তো সেই জায়গাতে যদি অঙ্কুরেই যদি তাকে উৎপাটন করা না যায়, তাহলে ওকে বৃক্ষ বা মহিরুহ হতে দেওয়ার সুযোগ যদি করে দেওয়া হয়, তাহলে ওই বিষ বৃক্ষের প্রভাব কিন্তু পুরো দেশের উপরে পড়বে, সরকারের উপরে পড়বে। সরকারের যে
অক্ষুণ্ণতা স্টেবিলিটি সেটি নষ্ট হবে। তো এটাকে সামগ্রিকভাবে যদি দেখতে না পারা যায় তাহলে তার খেসারত দিতে হবে, সেটা জানি আমরা, জনাব তারেক রহমানও জানেন, ফলে এই ভুলের ফাঁদে তিনি পা দেবেন না। হ্যাঁ, এবং এই যে ফুল ফুটলো 12ই ফেব্রুয়ারি যে ফুল আমরা ফুটতে দেখলাম, তা সেই ফুল নিজের জন্য না অপরের জন্য কাজ করবে, সেটাই হয়তো প্রত্যাশা থাকলো আপনাদের কাছে যে জনগণের জন্য সেই ফুল বিকশিত হোক, সৌরভ ছড়াক। আপনাকে অনেক ধন্যবাদ এই বসন্ত দিনে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন এই বসন্ত সন্ধ্যায় বা রাতে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি, শুভ বসন্ত।